রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গি নেতা মারজান সহ 2 জন নিহত। কোনো জঙ্গি রেহাই পাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যশোরে টাকা না পেয়ে এক যুবককে থানায় এনে উল্টো করে ঝুলিয়ে বেদম মারধরের অভিযোগ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সমালোচনার ঝড়। দেশে 7মবারের মতো শুরু হচ্ছে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের কাজ। অতীতের বিভিন্ন তালিকা ত্রুটিপূর্ণ স্বীকার করে মন্ত্রী বলছেন এবার প্রকৃতরাই স্থান পাবেন। সুবিধাজনক না হয় রাজধানীর 87টি ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন না পথচারীরা। জনদুর্ভোগের সঙ্গে বাড়ছে দুর্ঘটনা, সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব বলছেন বিশেষজ্ঞরা। এবং দল হিসেবে জ্বলে উঠতে পারল না বাংলাদেশ। বেওভালে দ্বিতীয় ম্যাচে 47 রানে জিতল নিউজিল্যান্ড। ওয়ানডের পর টি-20 সিরিজও খোয়ালো মাশরাফির দল। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গি নেতা মারজান সহ 2 জন নিহত হয়েছে। 2টি মরদেহই রাখা হয়েছে ঢাকা মেডিকেলে। স্থানীয়রা জানান, ভোর 4:30টার দিকে বেড়িবাঁধ এলাকায় বেশ কিছুক্ষণ গুলির শব্দ শোনার পর এই 2 জনের লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, কারো নামে লিপিবদ্ধ করা ছাড়াই বন্দুকযুদ্ধে নিহত 2 যুবকের লাশ মেডিকেলের মর্গে রেখে গেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তবে গুলির শব্দ শোনার বিষয়ে নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে মারজান নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি মোহাম্মদপুর থানা পুলিশ। পরে বেশ কয়েকটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করে। মোহাম্মদপুর থানা বেড়িবাঁধ থেকে নিয়ে আসছে, বিবির সাথে বন্দুকযুদ্ধ ক্রস ফায়ারে নিহত। মোহাম্মদপুর থানা গাড়ি নিয়ে আসছে, আমার ছাড় আছে তো উনি বললো থানাতে গেলে জানতে পারবেন। এন্ট্রিটা মনে করেন ওই ওদের কাজ, এটা আমি তো দেখতে পাই না। থানা থেকে দিয়ে এসে পুলিশের কাছে হ্যান্ডওভার করি। বিভাগের মর্গে রাখা আছে। এখন আমাদের আপনাদের থানার গাড়ি নিয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো জঙ্গি রেহাই পাবে না, সবাইকে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে। মারজান নিহত হওয়ার পর সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিরা আরো কোণঠাসা হয়ে পড়ছে। সাদ্দাম এই যে যত উত্তরবঙ্গে কিলিংগুলি হয়েছে, এর সঙ্গে সাদ্দাম জড়িত ছিল। আর এই মারজান হলো এই সমস্ত পরিকল্পনাকারীদের একজন, এবং সে একটু উঁচু পর্যায়ের মানে এই সন্ত্রাসীদের নেতৃত্ব দিত। সাদ্দামকে আমরা অনেক দিন ধরে করছিলাম, খুঁজছিলাম, ধরা পড়েছে, মারজান ধরা পড়েছে, কেউ আর বাদ যাবে না, কেউ আর বা মুসাও বাদ যাবে না, কেউ বাদ যাবে না। আমাদের হাতে খুব শীঘ্রই ধরা পড়বে, কিংবা এরা মানে যে কোনোভাবে পালিয়ে থাকবার কোনো অবস্থান বাংলাদেশে থাকবে না। মারজান সহ 2 জঙ্গির মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলে। এই মুহূর্তে সেখানে আছেন আহমেদ সালেহীন, একই সঙ্গে ডিবি কার্যালয়ে আছেন রিপোর্টার শাহরিয়ার জামানদীপ। আমরা সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি ঢাকা মেডিকেলে আহমেদ সালেহীনের কাছে। সালেহীন, খবির, যে কথাটি আপনি আসলে বলছিলেন যে নিউজে সংবাদে, যে গত রাতে আসলে 3:40-এর দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় 2টি অজ্ঞাতনামা পরিচয় 2টি মরদেহ। মিরপুর মোহাম্মদপুরের বেড়িবাঁধে আসলে গোয়েন্দা সংস্থার সঙ্গে বন্দুকযুদ্ধে যারা আসলে নিহত হয়েছেন, 2 জন গুলিবিদ্ধ অবস্থায়, সেই মরদেহ আসলে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যে মর্গে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। আমি ঠিক তার বাইরে অবস্থান করছি। আমি কিছুক্ষণ আগে এখানে ভিতরে গিয়েছিলাম, সেই সঙ্গে আমি সেই লাশগুলি দেখেছিলাম। সেই লাশের যে কথা যদি বলতে হয়, যে সে একজনের বুকে একটি গুলি এবং তার মাথায় একটি গুলি ছিল, আরেকজনের বুকে একটি গুলি ছিল। তো এখানে বলে রাখতে চাই যে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে, অর্থাৎ ডিবির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে একজন রয়েছেন হচ্ছে সম্প্রতি যে জঙ্গি হামলা সংঘটিত হয়েছে বাংলাদেশে এবং জঙ্গি তৎপরতা চালিয়েছে, সেগুলির মধ্যে অন্যতম 90 জেএমবির প্রধান শীর্ষ একজন জঙ্গি সদস্য যে মারজান,
তিনি কিন্তু একজন, সেই দুজনের মধ্যে একজন, এবং তার সহযোগী বলে যদি বলা যায় যে এবং জঙ্গি সদস্য সে হচ্ছে সাদ্দাম, তিনিও কিন্তু নিহত হয়েছেন এবং তাদের মরদেহ কিন্তু এই হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। তা কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ডোমঘরে, যেখানে আপনার ময়নাতদন্তের জন্য তাকে সেই লাশটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী এবং বা তার পরিবারের স্বজনরা কিন্তু এই হসপিটালে কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। আমি গত রাত থেকে কিন্তু এখানে অবস্থান করছি, এখানে এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেউ আসেননি এবং এর পরিচয় নিশ্চিতের ব্যাপারও বা এই লাশ আসলে তাদের কাছে হস্তান্তরের ব্যাপারটা কিভাবে হবে সেই বিষয়ে কিন্তু কেউ বলতে পারেননি। চিকিৎসকরা কিন্তু সেই বিষয়ে তারা কিছু জানাতে পারেননি আমাদেরকে, কোনোভাবেই কোনো পরিচয় বা তাদের কিছু কোনো বিষয় কিন্তু জানাতে পারেননি। তো ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে এই ছিল আমার কাছে সর্বশেষ। তো আমরা এখন চলে যাচ্ছি, আমাদের সহকর্মী রয়েছেন ঢাকা মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে, শাহরিয়ার দ্বীপ তার কাছে চলে যাচ্ছে। দর্শক, ঠিক যেমনটি আমার সহকর্মী সালিন বলছিল, 90 জেএমবির সামরিক কমান্ডার নুরুল ইসলাম মারজান কিন্তু গতকাল রাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই মারজান কিন্তু 90 জেএমবির অন্যতম প্রধান সংগঠক এবং সামরিক কমান্ডার। তিনি 90 জেএমবির যত রকমের জঙ্গি আছে সবাইকে কিন্তু অস্ত্র প্রশিক্ষণ দিতেন না। ঠিক আপনারা কিছুক্ষণ আগে যেটি শুনছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে এই সাদ্দাম এবং এই দুজনই কিন্তু, তারা যে দুজন মারা গেছে সাদ্দাম এবং মারজান, তারা দুজনই কিন্তু 90 জেএমবির অন্যতম প্রধান সংগঠক। সাদ্দামের সম্পর্কে যেটি যতটুকু আমরা জানতে পেরেছি, উত্তরাঞ্চলের যে জঙ্গি 90 জেএমবির যে রিক্রুটমেন্ট বা প্রশিক্ষক ছিল সেইগুলো কিন্তু তিনি করতেন। এবং তিনি কিন্তু আসলে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং পুলিশের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযানের কারণে কিন্তু পালিয়ে কিন্তু এই মোহাম্মদপুর বেরিবাদের জঙ্গি আস্তানে কিন্তু পালিয়েছিলেন। তো আপনাদেরকে আরেকটু যদি জানিয়ে রাখতে চাই যে বেশ কিছুদিন আগে দক্ষিণখানে একটি জঙ্গি আস্তানে পুলিশ অভিযান চালায়, সেই জঙ্গি আস্তানার 2 জন নারী সদস্য আত্মসমর্পণ করে। সেই নারী সদস্যদের তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জঙ্গি আস্তানে অভিযান চালিয়ে আসছিলেন। গতকাল রাতে তারা মোহাম্মদপুর বেরিবাদ এলাকায় অভিযান চালিয়ে মারজান এবং সাদ্দামের বিষয়টি নিশ্চিত হতে পারে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে রাত 12টা থেকে অভিযানটি শুরু হয় এবং মধ্যরাত অবধি অভিযানটি চলে। তো তারা যখন আসলে নিশ্চিত হয়ে যায় যে এখানে মারজান এবং সাদ্দাম 90 জেএমবির 2 জন উচ্চ পর্যায়ের জঙ্গি রয়েছে, তো সেই পর্যায়ে কিন্তু তারা আসলে অভিযানে যায়। কিন্তু মারজান এবং সাদ্দাম যখন বুঝতে পারে যে তাদের চারদিক থেকে আসলে আইনশৃঙ্খলা বাহিনী সহজে ঘিরে ফেলেছে, তখনই আসলে তারা পুলিশের উপর আক্রমণ চালাতে যায়। সেই মুহূর্তে আসলে তারা বন্দুকযুদ্ধে নিহত হয়। তবে দর্শক, শেষ মুহূর্তে আপনাদের আরেকটি তথ্য জানিয়ে আমি শেষ করতে চাই যে ঢাকা মেডিকেল কলেজে একটি সূত্র আমাদেরকে জানিয়েছে যে আজকে এই দুজনের ময়নাতদন্ত হচ্ছে না। তো দর্শক, এই ছিল আসলে ডিবি অফিসের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে খবিরের কাছে। শাহরিয়ার জামান দ্বীপ জানাচ্ছিলেন রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে। এর আগে আমাদের জানাচ্ছিলেন আহমেদ সালেহীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। তারা জানাচ্ছিলেন গত রাতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 2 জঙ্গি মারজান এবং সাদ্দাম, সে বিষয়ে আরো বিস্তারিত। যশোরে আবু সাইদ নামে এক যুবককে থানায় এনে উল্টো করে ঝুলিয়ে বেদম মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে এই নির্যাতনের ঘটনা ঘটলেও পরে বিষয়টি জানাজানি হয়। স্বজনদের অভিযোগ, ওই রাতে সাইদকে আটক করেন যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক নাজমুল। থানায় আনার পর তার কাছ থেকে 2 লাখ টাকা ঘুষ দাবি করে নাজমুল ও সহকারী উপপরিদর্শক হাবিবুর রহমান। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে সাইদের হাতে হাতকড়া পরিয়ে থানার মধ্যে 2 টেবিলের মাঝে উল্টো করে ঝুলিয়ে নির্মমভাবে পেটানো হয়। পরে খবর পেয়ে স্বজনরা থানায় গিয়ে 50,000 টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনে। এদিকে এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই। অভিযুক্ত উপপরিদর্শক নাজমুলের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে এই নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। সময় সংবাদে আরো থাকছে। বিজিবির সঙ্গে সংঘর্ষের জেরে শ্রীমঙ্গলে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। দুর্ভোগে ব্যবসায়ীরা, এখনো থমথমে পুরো এলাকা। স্বাধীনতার 45 বছরে 6 বার পরিবর্তন করা হয়েছে মুক্তিযোদ্ধাদের তালিকা। নতুন তালিকায় প্রতিবারই বেড়েছে সংখ্যা, 10 বার পাল্টেছে মুক্তিযোদ্ধার সংজ্ঞাও। মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা রাষ্ট্রীয় সুবিধা পেতে মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকে পড়েছে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা। তাই স্বাধীনতার এত বছর পরেও বিষয়টির সুরাহা না হওয়াকে দুঃখজনক বলেই মনে করছেন তারা। এ অবস্থায় আগামীকাল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে 7মবারের মতো নতুন তালিকা প্রণয়নের কাজ। প্রকৃত মুক্তিযোদ্ধারাই এই তালিকায় স্থান পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রিপোর্ট এহসান জুয়েলের। একটি পতাকা, একটি স্বাধীন ভূখণ্ডের আশায় 1971 সালে বাঙালির স্বাধীনতা সংগ্রাম। প্রথম মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির কাজটি হয়েছিল 1984 সালে।
সেই তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1,02,500। 1988 সালে তা নেমে আসে 70,000-এ। এরপর সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন তালিকায় ক্রমাগত বেড়েছে মুক্তিযোদ্ধার সংখ্যা। এছাড়া বিভিন্ন সরকারের আমলে পরিবর্তন করা হয় মুক্তিযোদ্ধাদের সংজ্ঞাও। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। সবশেষ গত বছরের 6 নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নতুন করে সংজ্ঞা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। পৃথিবীর কোনো দেশে যারা মাতৃভূমির জন্য যুদ্ধ করে তাদের তালিকা করা হয় নাই। বাংলাদেশ যেহেতু পৃথিবীর একমাত্র সব সম্ভবের দেশ, সেই জন্য সেখানে মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছে এবং যারা স্বাধীনতা বিরোধী তাদের তালিকা করা হয়নি। যখনই তাদের সুযোগ সুবিধা তাদের নাতি নাতনি পর্যন্ত দেওয়া হচ্ছে, যেটা একটা অ্যাবসার্ড ব্যাপার, এই কারণে কিন্তু এই সমস্যাগুলির সৃষ্টি হচ্ছে। আমলারা সিদ্ধান্ত নিচ্ছেন কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা নয়, এবং এর চূড়ান্ত অপব্যবহার আমরা দেখেছি এই গত তালিকা তৈরি করবার সময়, যে আমলারা যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব বা অন্যান্য কর্মকর্তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলেছেন। সবশেষ তালিকা প্রণয়নের উদ্দেশ্যে 2014 সালের 31 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়। এরপর বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার ভুয়া মুক্তিযোদ্ধা সনদের বিষয়ে তদন্ত শুরু করে দুদক। এই অবস্থায় 7 জানুয়ারি থেকে আবেদন যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংজ্ঞা না থাকার কারণে এক একজন এক এক বিবেচনায় তালিকা করেছেন, সেই জন্য এটা ত্রুটিপূর্ণ হয়েছে। অনলাইনে যারা আবেদন করেছেন, যত গেজেট আছে, আমরা যত সাময়িক সনদপত্র দিয়েছি, সবকিছুই লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকার বাইরে যারা আছে সবাই যাচাই বাছাইয়ের অন্তর্ভুক্ত হবেন। মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে কেবল তাদেরটাই যাচাই বাছাই করা হবে। এছাড়া 2015 সালে বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়। সবশেষ গত 3 জানুয়ারি 2367 জন গেরিলাকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন বাজি ধরেছিলেন, বিজয়ের 4 দশক পরে এসেও তাদের তালিকা নিয়ে এতবার কাটাছেঁড়া করা নিঃসন্দেহে মহান মুক্তিযুদ্ধের অর্জনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তবে সরকার বলছে সব দিক বিবেচনা করে এবার এমনভাবে তালিকাটি প্রণয়ন করা হবে যেন এতে আর অষ্টমবারের মতো হাত দেওয়ার প্রয়োজন না পড়ে। নতুন এই তালিকায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি করার পাশাপাশি একই সঙ্গে গুরুত্ব দেওয়া হবে আগের তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার বিষয়টিও। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সিলেট কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির পরিবর্তে অন্য ব্যক্তি বন্দী থাকার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। সকালে সময় সংবাদকে তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবু সাফায়েত মোহাম্মদ শাহিদুল ইসলাম। 3 সদস্যের ওই কমিটিতে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রধান করা হয়েছে। তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে জেলা ও দায়রা জজের কাছে কমিটি প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে এডিএম। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন বকুলের পরিবর্তে 2015 সালের 11 অক্টোবর থেকে রিপন আহমদ নামে এক ব্যক্তি কারাগারে সাজা ভোগের অভিযোগ ওঠে। এ নিয়ে সময় সংবাদে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হলো। রাজধানীতে রাস্তা পারাপারে 87টি ফুটওভার ব্রিজ থাকলেও পথচারী বান্ধব এবং সুবিধাজনক স্থানে না হওয়ায় এগুলো ব্যবহারে আগ্রহী নন পথচারীরা, যে কারণে জনদুর্ভোগের পাশাপাশি হরহামেশাই বাড়ছে দুর্ঘটনা। নগর পরিকল্পনাবিদরা বলছেন 47% মানুষ পায়ে চলাচলের এই নগরীতে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সমীক্ষা ছাড়া যেখানে সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। মৌসুমী মুয়ের রিপোর্টে বিস্তারিত। প্রায় 2 কোটি মানুষের নগর ঢাকায় ব্যস্ততার আড়ালে ঢাকা পড়ে যায় সবকিছু। জীবন এখানে চলে ঘড়ির কাঁটা মেপে, তাই ফুট ওভারব্রিজ থাকার পরেও ঝুঁকি নিয়েই রাস্তা পার হন সবাই। নোংরা, ভাঙাচোরা অবস্থা, হকারদের দখল এবং নিরাপত্তা না থাকায় ফুট ওভারব্রিজগুলো ব্যবহার করতে চান না তারা। সরেজমিনে দেখা গেছে কোথাও স্বাভাবিক ব্যস্ততা, কোথাও সারাদিনে লোক খুঁজে পাওয়াই কঠিন, আবার কোথাও হকারের উৎপাতে পা রাখাই দায়। ব্যস্ততম অনেক জায়গাতেই ফুট ওভারব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ছুটছে মানুষ। আবার সিঁড়ির উচ্চতা বেশি হওয়ায় ফুট ওভারব্রিজগুলো ব্যবহার করতে অসুবিধায় পড়ছেন বয়স্ক ও রোগীরা। উঠায় অনেক কষ্ট হয়, অর্ধেক উঠার পরে দাঁড়ায় থাকতে হয়। সিঁড়ির উচ্চতা বেশি, এজন্য আরো উঠতে পারি। যেখানে সেখানে ফুট ওভারব্রিজ করার কারণে সিটি কর্পোরেশনকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। আর নিজেদের সীমাবদ্ধতা মেনে নিয়ে সিটি কর্পোরেশন বলছে আগামী 2-1 মাসের মধ্যেই এর সমাধান করা হবে। পরিকল্পনাবিদদের সংশ্লিষ্ট না করে এবং সমীক্ষা না করে ফুট ওভারব্রিজের অবস্থান নির্ণয় করা কোথায় কোথায় হবে, ফলে এগুলো এখন ভাসমান মানুষ
অথবা ড্রাগ এডিক্টদের পাল্লায় পড়ে থাকে। সব বিষয়গুলো নিয়ে এখন অ্যাড্রেস করা হচ্ছে এবং আমাদের কেস প্রজেক্টের আওতায় যে ফুট ওভারব্রিজগুলো রয়েছে সেগুলোকে নতুনভাবে করা হচ্ছে, 2-1 মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করছি। অন্যদিকে বনানীতে চলন্ত যান্ত্রিক সিঁড়ির চাকচিক্যে পথচারীরা আগ্রহী হলেও দিনের আলো ফুরিয়ে গেলে সেটিও ঝুঁকিতে পরিণত হয়। চলন্ত সিঁড়ি তো এখানে সমস্যা তো গুরুতর। আমি নিজেই তো হোঁচট খেয়ে পড়ে যেতে নিয়েছিলাম। আমি একা, যদি ছিনতাইকারী ধরে যা পায় তা নিয়ে যাবে। শুধু বনানী নয়, নিরাপত্তার অভাবে সন্ধ্যার পর অধিকাংশ ফুট ওভারব্রিজ ব্যবহার করতে চান না পথচারীরা। তবে রমনার এই ফুট ওভারব্রিজ সারা বছরই থাকে অকার্যকর। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ভারতের শক্তিমান অভিনেতা ওম পুরী আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মুম্বাইয়ের নিজ বাড়িতে। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে দেশের দ্বিতীয় এবং চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। একদিকে নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর, অন্যদিকে বারিক বিল্ডিং হয়ে কর্ণফুলীর শাহ আমানত সেতু পর্যন্ত 32 কিলোমিটার দীর্ঘ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 5,200 কোটি টাকা। তবে আগের ফ্লাইওভারগুলো কার্যকর না থাকায় বিশাল প্রকল্পের সফলতা নিয়ে সন্দিহান নগর পরিকল্পনাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিস্টেম অনুযায়ী 18 কিলোমিটার পর্যন্ত নিরবিচ্ছিন্ন উড়াল সড়ককে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হিসেবে চিহ্নিত করা হয়। নগরীর অসহনীয় যানজট নিরসনে গত 3 বছর ধরে এ ধরনের একটি সড়কের স্বপ্ন দেখিয়ে চলেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে এই সড়কের ব্যয় 3,200 কোটি টাকা নির্ধারণ করে বন্দর থেকে টাকা ধার নেওয়ার কথা ছিল, কিন্তু বন্দর কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় প্রকল্পটি মাঝপথে আটকে যায়। বিশেষ এই উড়াল সড়ক নির্মাণ নিয়ে যে জট সৃষ্টি হয়েছিল বর্তমানে তা কাটতে শুরু করেছে। সরকারের অর্থায়নে এই এলিভেটেড এক্সপ্রেস হবে মোটলে 25 কিলোমিটার। আপাতত আমরা 18 কিলোমিটারের প্রকল্প সাবমিট করেছি 32 কোটি টাকা ব্যয়ে, আর 25 কিলোমিটার যখন হবে এটা 5,200 কোটি টাকা হবে। এমনিতে 500 কোটি টাকা খরচ করে নির্মিত বহদ্দারহাট, কদমতলী এবং দেওয়ানহাট ফ্লাইওভার দিয়ে যানবাহন চলছে না। এই অবস্থায় নতুন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন নগরবিদরা। কেন হয়নি, কি জন্য হয়নি, এই জিনিসগুলো ইভ্যালুয়েট করে তারপর যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটা হাতে নেয় তাহলে সেটা ভালো হবে, আর নাইলে সেটাও এরকম হবে। সিডিএ কর্মকর্তারা জানিয়েছেন 3টি ভাগে ভাগ করে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে শাহ আমানত সেতু থেকে বারিক বিল্ডিং মোড়, দ্বিতীয় পর্যায়ে বারিক বিল্ডিং মোড় থেকে লালখান বাজার পর্যন্ত 25 কিলোমিটার উড়াল সড়ক করা হবে। কিন্তু প্রকল্প বাস্তবায়নে সিডিএর সাথে একমত নন নগর পরিকল্পনাবিদরা। যেহেতু এটা এখনো ডিজাইন স্টেজে, সেজন্য আমার মতে গভর্নমেন্টের উচিত এটার বিকল্প লেস কস্টলি অপশনগুলো নিয়ে একটু ভাবা। এটা কেন আমি বলছি, কারণ হচ্ছে চট্টগ্রাম শহর এখনো ঢাকা হয়ে যায়নি, আমাদের এখনো বিস্তর পতিত জায়গা আছে। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়েকে কার্যকর করতে আগ্রাবাদ, বারিক বিল্ডিং মোড়, নিমতলী বিশ্ব রোড, কাস্টমস মোড়, সলগলা ক্রসিং, ইপিজেড মোড় এবং সিমেন্ট ক্রসিং মোড়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে গাড়ি ওঠানামা করানোর জন্য লুপ রাখা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনির্দিষ্টকালের জন্য চলছে পরিবহন ধর্মঘট। বিজিবি ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের কারণে ভোর থেকে বন্ধ রয়েছে শ্রীমঙ্গলের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব যানবাহন চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা, আটকা পড়েছেন পর্যটকরাও। শহরে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজিবি ও পরিবহন শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির গুলিতে 8 জন আহত হন। শুরু হলো 3 দিনব্যাপী পৌষ মেলা। সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে বাহারি সাজের ও গন্ধের, পিঠাপুলি এবং লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমন্ত্রণী ধ্বনি এভাবেই ছড়িয়ে পড়ছিল পৌষ মেলা প্রাঙ্গণে। হিমশীতল সকালে গানে গানে শুরু হয় পৌষ উৎসবের।
আইলা জ্বালিয়ে এর আনুষ্ঠানিক সূচনা করেন সংস্কৃতি মন্ত্রী। বাংলা একাডেমির নজরুল মঞ্চে মন্ত্রীর সঙ্গে ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্বরা। বক্তব্যে মন্ত্রী বললেন, এই মেলা বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে তুলে ধরার উপলক্ষ। এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা যত বেশি করতে পারি ততই আমরা একটা সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে একটি জাতি হিসেবে গড়ে উঠব, যে জাতি শুধু অর্থনীতিতে অগ্রসর নয়, একটি মানবিক সমাজ গঠনের লক্ষ্যেও আমরা যাত্রা শুরু করেছি। নাগরিক জীবনে অভ্যস্ত বাঙালির ঐতিহ্য আর হারিয়ে যাওয়া সুর নতুন করে মনে করিয়ে দিল শিল্পীরা। গান, কবিতা আর নাচে তুলে ধরা হলো আবহমান বাঙালির জীবন কথা। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পিঠাপুলির আয়োজন গ্রামে ফেলে আসা দিনের কথা মনে করিয়ে দেয়। রমনা প্রাঙ্গণের ধারাবাহিকতা ভেঙে এবার পৌষ মেলা উদযাপিত হলো বাংলা একাডেমি প্রাঙ্গণে। আগত সবার কণ্ঠে ছিল উচ্ছ্বাস। আমরা যারা বাঙালি তারা আমরা এই উৎসবগুলোকে সার্বজনীন মনে করি, সবার জন্য, এবং সেটা আমাদের পরবর্তী প্রজন্ম এটা থেকে জেনে তারা পরবর্তী আরেক প্রজন্মে পৌঁছে দিতে পারবে। নাচ গান এগুলো দেখছি, তারপর আবৃত্তি দেখেছি। এই উৎসবগুলোর মাধ্যমে আমরা ঠিক সে আমাদের যে মাটির টান বলে, আমরা সেই মাটির মার কাছে ফিরে আসছি। 18 বছরে নগর ঢাকার পৌষ উৎসব। প্রতি বছর এই মেলা আমাদের লোকজ সংস্কৃতির কাছাকাছি যেমনি নিয়ে যায়, তেমনি ভাবে হাজার বছরের বাঙালির গৌরবের সংস্কৃতিকে চেনার নতুন উপলক্ষ হয়ে ওঠে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে দিনব্যাপী পাখি মেলা। সেখানকার খবর জানাতে এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার তোহা খান তামিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, বলা যায় যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শনার্থীদের ভিড়ও এখন বাড়ছে পাখি মেলার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বলছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু এই লেকের পাশে দাঁড়িয়ে রয়েছে। লেকের পাশে এখন আসলে পাখিরা বলা যায় যে এখন বলা যায় যে একটু ঘুমন্ত অবস্থায় আছে। তো সকাল থেকে যে কুয়াশাচ্ছন্ন সকাল ছিল তখনও আমরা দেখেছি ঘুমিয়ে, তারপরে একটু সূর্য যখন উঁকি দিয়েছে তখনও কিন্তু দেখেছি যে পাখিদের ওড়াউড়ি, পাখিদের যে জলকেলি, জলের মধ্যে খেলা চলছে পাখিদের, একটা পাখির সাথে আরেকটা পাখির যে খুনসুটি সেটা কিন্তু রয়েছে। তো এখন এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে এই যে পরাজয় পাখি, এই পরাজয় পাখি কিন্তু প্রতি বছরই কিন্তু শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত এখানে তারা অবস্থান করে। বিভিন্ন অঞ্চল থেকে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে আসে। আবারও কিন্তু যখন সময় শেষ হয়ে যায়, শীত শেষ হয়ে যায়, শীত শেষের সাথে সাথে কিন্তু তারা আবার তাদের নিজের দেশে চলে যায়। তো এই যে অতিথি পাখিরা প্রতি বছরে ভিড় করে এখানে, কিন্তু রাজধানীবাসীর খুব কাছের হয়, ছুটির দিন হয়, কিন্তু এই ভিড়গুলো কিন্তু দর্শনার্থীর ভিড়ও কিন্তু আসলে বাড়তে থাকে। 1986 সালের পর থেকে মূলত পাখি আসা শুরু করলেও মূলত 1988 সালে এখানে পাখির যে আনাগোনা একেবারে জমজমাট অবস্থা, সেটি কিন্তু আসলে এখানে বলা চলে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এখানে যারা পাখি দেখতে আসেন তাদের যে আচরণগত সমস্যা বা বলা যায় দর্শনার্থীদের যে সমস্যা, এখানে যারা আয়োজক রয়েছেন পাখি মেলার অথবা বিশ্ববিদ্যালয়ের যে প্রাণীবিদ্যা বিভাগ, সেই প্রাণীবিদ্যা বিভাগ কিন্তু বারবার বলছে যে এখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা এখানে পাখি দেখতে আসবেন তাদের কিন্তু একটি আচরণগত সমস্যা, অর্থাৎ এখানে কিন্তু পাখিদের ডিস্টার্ব করা যাবে না, অথবা পাখিরা এখান থেকে ওড়াউড়ি করে সেই ওড়াউড়িতে যা বাধা দেয়া, ঢিল ছুড়া, সেটা একটা বন্ধ করা, পাশাপাশি এখানে হর্ন বাজানো, জোরে শব্দ করা, অথবা এখানে পাখিদের সমস্যা হয় এমন কোনো আচরণ করা, সেটা কিন্তু আসলে বরাবরই আসলে নিষিদ্ধ করছে এখানকার। তো খবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অতিথি পাখির যে খবরাখবর, এই ছিল আমার হাতে সবশেষ। খবির। তোহা খান তামিম জানাচ্ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী পাখি মেলা চলছে সেই বিষয়ের খবরাখবর। ভারতের প্রখ্যাত অভিনেতা ওম পুরী আর নেই। শুক্রবার মুম্বাইয়ের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পারিবারিক সূত্র থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। মুম্বাইয়ের বাণিজ্যিক চলচ্চিত্র থেকে শুরু করে বিকল্প ধারার ছবিতে অনবদ্য অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন ওম পুরী। ব্রিটিশ ছবি ইস্ট অ্যান্ড ওয়েস্ট, জুয়েল, ক্রাউন, সিটি অফ জয় তাকে বহির্বিশ্বের চলচ্চিত্র অঙ্গনেও ব্যাপক জনপ্রিয় করে তোলে। দেশ বিদেশের বিভিন্ন প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন এই প্রথিতযশা শিল্পী। চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় তাকে পদ্মশ্রী পুরস্কার, ওবে সহ আরও বিভিন্ন সম্মাননা দেওয়া হয়। তার মৃত্যুতে গোটা বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ওম পুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা। A great human being, a perfect gentleman.
পারল না বাংলাদেশ। বেওভালে সিরিজ বাঁচানোর ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 47 রানে হারল মাশরাফির দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডের পর টি-20 সিরিজও জিতল স্বাগতিক নিউজিল্যান্ড। আগে ব্যাট করে কলিন মুন্ডোর সেঞ্চুরিতে 195 রানের বড় সংগ্রহ পায় ব্ল্যাক ক্যাপরা। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতা 148 রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। ওয়ানডের পর টি-20 সিরিজও খোয়ালো বাংলাদেশ ক্রিকেট দল। আবারও ব্যর্থতার পুনরাবৃত্তি ফুটে উঠল। টিম বাংলাদেশ হয়ে খেলতে পারল না মাশরাফিরা, তাই টানা সিরিজ জয়ের উচ্ছ্বাসে আকাশে উড়ল কিউই পাখিরা। এর আগে বেওভালে টস হেরে ব্যাটিং এ নামে নিউজিল্যান্ড। স্বপ্নিল শুরুটা করে বাংলাদেশ। মাশরাফি ওভারের প্রথম বলে লুক রংকেকে ফেরান প্যাভিলিয়নে। মারমুখী ভূমিকায় থাকা অধিনায়ক কেন উইলিয়ামসনকে 12 আর ব্যক্তিগত 4 রানে অ্যান্ডারসন আউট হলে 43 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। কিন্তু প্রতিপক্ষকে চাপে রেখে টুটি চিপে ধরতে পারেনি বাংলাদেশি বোলাররা। উল্টো আপসহীন রূপে আগ্রাসী ব্যাটিং করেন কলিন মুনিরও। তার গা জ্বালানো ব্যাটিংয়ে মাহমুদুল্লাহর এক ওভারে তুলে নেন 28 রান। টেস্ট ও ওয়ানডেতে সেঞ্চুরি না থাকলেও মুনিরও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদযাপন করেন মাত্র 52 বলে। মুনিরোর 101 রানের আলোকিত ইনিংসে ঢাকা পড়লেও তার আউটের পর টম ব্রুসের 59 রানের কল্যাণে কিউইরা পায় 195 রানের বড় স্কোর। মূলত রুবেলের 3 উইকেটের জন্যই 200 কোটা পেরোয়নি নিউজিল্যান্ড। ওভার প্রতি আস্কিং রান রেটটা প্রায় 10 করে। বেওভালের উইকেটে যেন রান ছিল তা বুঝলেনই না ইমরুল সাকিব, তামিম নামের অভিজ্ঞ ব্যাটসম্যানরা। দলীয় 36 রানে তারা ফিরে যান ড্রেসিং রুমে। মন খারাপ হয়ে পড়া বাংলাদেশের ক্রিকেট পিয়াসীদের প্রাণে স্পন্দন এনে দেন সাব্বির আর সৌম্য। অফ ফর্মে থাকার যন্ত্রণা মেটাচ্ছিলেন সৌম্য, কিন্তু ঈর্ষা হলো ক্রিকেট বিধাতার। ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েও 26 বলে 39 রানে থামেন সৌম্য। ভাঙে 78 রানের জুটি। সঙ্গী হারিয়ে ছটফট করতে থাকা সাব্বির 48 রানে আউট হলে স্কোরবোর্ডে বাংলাদেশের রান তখন 5 উইকেটে 118। আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে তখনও ম্যাচে ছিল টাইগাররা, কিন্তু এরপর ওই পুরানো কথা। বাকিরা শুধু ব্যবধানই কমালেন মাত্র। তাই আরো একটি জয় বঞ্চিত হওয়ার বেদনা নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। মাহবুব রিমন, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে মাউন্ট মঙ্গানুয়ে আছেন আমাদের রিপোর্টার হুমায়ুন কবির রোজ। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রোজ, অপমৃত্যু করলো ওই ব্যাটসম্যানদের দায়িত্বহীনতার কারণে। একটা বিষয় কিন্তু এখানে স্পষ্ট হয়ে উঠেছে, তরুণ যে ক্রিকেটাররা আছেন তারাই কিন্তু বারবার কিন্তু দলের বিপদের সময় হাল ধরেছেন। আজকেও কিন্তু সেই ব্যাপারটি দেখা গেল। অভিজ্ঞ ব্যাটসম্যান যেমন ইমরুল কায়েস, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদও আজকে পারেননি। কিন্তু সেক্ষেত্রে কিন্তু তরুণ দুই ব্যাটসম্যান সৌম্য সরকার, আপনি জানেন দীর্ঘ সময় হলো আসলে তিনি অফ ফর্মে ছিলেন। এমন সময় তিনি জ্বলে উঠেছিলেন আসলে যখন বাংলাদেশ আসলে খেলা থেকে ছুটে গিয়েছিল। 43 রানে যখন 3 উইকেট পড়ে গিয়েছিল তখন সৌম্য সরকার আর বিশেষ করে সাব্বির রহমানের কথা বলতে হয়, হার্ড হিটার এই ব্যাটসম্যান, তারা কিন্তু আস্কিং রানের প্রায় 10 করে ব্যাটেই ঠিকভাবে লাগাতে পারেনি। কিন্তু মাহমুদুল্লাহর কাছে আজকে প্রত্যাশাটা বেশি ছিল। হয়তো সবাই ভেবেছিল মাহমুদুল্লাহ থেকে না বলে ততক্ষণ আমরা করব না। আমরা শুরু থেকে দেখেছি আজকে, কিন্তু মাহমুদুল্লাহর কাছে আজকে প্রত্যাশাটা বেশি ছিল। হয়তো সবাই ভেবেছিল আজকে মাহমুদুল্লাহ ফিনিশিং টাচটা দিবেন, কিন্তু মাহমুদুল্লাহ পারেনি। আমরা শুরু থেকে দেখেছি আজকে ম্যাচে কিন্তু মাহমুদুল্লাহ যে শতভাগ খেলোয়াড়ি সুলভ আচরণ তার মাঝে আমরা খেয়াল করিনি। যেমন ফিল্ডিং এ বেশ কয়েকটা ফিল্ডিং মিস করেছেন, পাশাপাশি 50-50 চান্স, একটা ক্যাচ ছিল, ক্যাচটা কিন্তু নিতে পারেনি। সেই সাথে আজকে অধিনায়ক আস্থা রেখে তাকে 2 ওভার বল করতে দিয়েছিলেন এবং ওই 1 ওভারে কিন্তু আসলে মনরো ম্যাচের অনেকটাই পার্থক্য গড়ে দিয়েছিলেন। সেই কারণে আসলে মাহমুদুল্লাহর দিনটা আজকে ছিল না। পাশাপাশি নুরুল হাসান সোহান বা মাশরাফিরা ফিনিশিংটাও দিতে পারেনি। মূলত আজকে সাব্বির আর সময় কিন্তু আসলে খেলায় ফিরে এনেছিলেন। এর আগে একটা বিষয় কিন্তু বলতে হচ্ছে, বাংলাদেশ যখন শুরু করেছিল বোলিং এ দুর্দান্ত ভাবে শুরু করেছিল। প্রথম বলে যখন উইকেট নেয় তখন পরে দলের একটা আত্মবিশ্বাস ফিরে এসেছিল। এরপর কেন উইলিয়ামসন, অ্যান্ডারসনকে ফিরে দেওয়ার পর আসলে মনে হচ্ছিল যে বাংলাদেশ আজকে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চেপে ধরবে, কিন্তু শেষ পর্যন্ত হলো না। এই বেওভালের উইকেটে যে ব্যাপক রান আছে সেই রানটা কিন্তু কলিন মুনরো আর টিম ব্রুস বেশ ভালোভাবে নিয়েছেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হয়েছে, এই বেওভালের উইকেটে আপনি যদি টিকে থাকেন তাহলে কিন্তু ব্যাটসম্যানদের
শর্ট খেলার অনেক জায়গা আছে এবং বাউন্ডারি ওভার বাউন্ডারি সেটা কিন্তু ঠিকই আদায় করে নিয়েছেন। তারা ভালো বলেও কিন্তু খেলেছেন। কিভাবে রান আদায় করে নিতে হয় আসলে তারা কিন্তু বেশ ভালোভাবেই জানেন, যেটা শিক্ষণীয় হতে পারতো বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য, যেটা অনেকটা অনুকরণ করতে পেরেছেন সাব্বির এবং সম্ভব, বাকিরা কিন্তু পারেনি। এই জন্য এই ম্যাচে ওয়ানডে পর টি20 সিরিজ হারার দায়টা আসলে সিনিয়র ক্রিকেটারদের উপরেই বর্তাচ্ছে। তো খবির, এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছে আপনার কাছে। হুমায়ুন কবির রোজ আমাদের জানাচ্ছিলেন নিউজিল্যান্ড থেকে। বাংলাদেশ নিউজিল্যান্ড দলের সঙ্গে টি20তে হেরেছে আজ এবং খেলার পরবর্তী অবস্থা তিনি আমাদেরকে এখন জানাচ্ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গি নেতা মারজান সহ 2 জন নিহত। কোনো জঙ্গি রেহাই পাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যশোরে টাকা না পেয়ে এক যুবককে থানায় এনে উল্টো করে ঝুলিয়ে বেদম মারধরের অভিযোগ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সমালোচনার ঝড়। দেশের 7মবারের মতো শুরু হচ্ছে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের কাজ। অতীতের বিভিন্ন তালিকা ত্রুটিপূর্ণ স্বীকার করে মন্ত্রী বলছেন এবার প্রকৃতরাই স্থান পাবেন। সুবিধাজনক না হওয়ায় রাজধানীর 87টি ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন না পথচারীরা। জনদুর্ভোগের সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব বলছেন বিশেষজ্ঞরা। এবং 5ম ম্যাচেও জ্বলে উঠতে পারল না বাংলাদেশ। দেওভালে দ্বিতীয় ম্যাচে 47 রানে জিতল নিউজিল্যান্ড। ওয়ানডের পর টি20 সিরিজও খোয়ালো মাশরাফির দল। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।